2 সপ্তাহ সময় নেয়ার 2 দিন পরই ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা। 3 পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি ট্রাম্পের, শান্তির পথে না এলে ফের হামলা। I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য, হুঁশিয়ারি তেহরানের। নতুন করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, পুরো অঞ্চলে উত্তেজনা বাড়ার শঙ্কা। মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। ইরানকে ধ্বংস করাটাই এখন মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র, ফখরুলের সঙ্গে সাক্ষাতে মার্কিন প্রতিনিধি। অংশগ্রহণমূলক ভোটের আশা জাপানের, জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। সংস্কারে অনেক বিষয় একমত হতে পারেনি দলগুলো, ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। একজন স্বৈরাচারী হয়েছেন বলে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া ঠিক নয় বললেন সালাহুদ্দিন। বিগত 3 নির্বাচনে অনিয়ম, শেখ হাসিনাকে প্রধান করে রকিব হুদা ও আওয়াল কমিশনের বিরুদ্ধে বিএনপির মামলা। নিবন্ধন পেতে বিকেলে ইসিতে যাচ্ছে এনসিপি। 7,90,000 কোটি টাকার বাজেট উপদেষ্টা পরিষদে অনুমোদন, থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বলছে সিপিডি। নতুন দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাগ দিয়ে দিচ্ছি। টিকিট কাটা যায় না। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারিনি। নতুন টাকা যেন ভোগান্তির কারণ, নিচ্ছে না মেট্রোর ভেন্ডিং মেশিন। সিআরএমে জমা দেওয়া যাচ্ছে না আমানত, সমাধানে সময় লাগতে পারে সপ্তাহ 2। দুই সপ্তাহ সময় নেয়ার 2 দিন পরই ইরানে বিমান হামলা চালিয়ে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। দেশটির 3টি পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি করেছেন ট্রাম্প। আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঙ্কার দিয়েছে ইরানও। ফোর্দো, নাতানজা ও ইস্পাহান পারমাণবিক স্থাপনার হামলার পর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করেছে দেশটি। রোববার সকালে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে তেল আবিব, হাইফা ও অধিকৃত গোলান মালভূমি সহ বিভিন্ন এলাকা। ইসরায়েল ইরান সংঘাতে শেষ পর্যন্ত সরাসরি জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলার দাবি করেছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, মাটির গভীরে থাকা ইরানের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র ফোর্দো স্থাপনায় ভারী বোমা ফেলা হয়েছে। পরমাণু কেন্দ্রটি নিশ্চিহ্ন হয়ে গেছে বলেও দাবি তার। ইরানে মার্কিন হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। ইরান এখনই শান্তির পথে না এলে ভবিষ্যতে আরো বড় হামলার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের 1 নম্বর সন্ত্রাসবাদ দেশ ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করা। মধ্যপ্রাচ্যে দাপট দেখানো ইরান এখন শান্তির পথ বেছে নিতে বাধ্য। 3টি পরমাণু কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে ইরানও। তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই পরমাণু কেন্দ্র থেকে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয় বলে জানায় খামেনি প্রশাসন। ওই হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তাদের। বিকিরণ পর্যবেক্ষণ সংস্থা ও পারমাণবিক স্থাপনার আশপাশে সরেজমিনে পর্যবেক্ষণ করে কোনো তেজস্ক্রিয়তা ছড়ানোর আলামত পায়নি। যুক্তরাষ্ট্রের হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। বলেন, ট্রাম্প বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসক গোষ্ঠীর হাত থেকে অস্ত্র ছিনিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছেন। History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. মার্কিন হামলাকে জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্র গুরুতর অপরাধ করেছে উল্লেখ করে ভবিষ্যতে এর গভীর প্রভাব ফেলবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিক ও সেনা এখন হামলার বৈধ লক্ষ্য বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
এরই মধ্যে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেমে। স্থানীয় সময় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পাশাপাশি হুমকি মোকাবিলায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা সক্রিয় রয়েছে বলেও জানায় তারা। অন্যদিকে নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল, জারি করেছে উচ্চ সতর্কতা। মৌসুমী সাথী, সময় সংবাদ। ইরানের 3টি পরমাণু স্থাপনায় B2 বোমারু বিমান দিয়ে বাংকার বাস্টার এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ফুর্দো পরমাণু কেন্দ্রে হামলায় ব্যবহার করা হয়েছে 1 ডজন বাংকার বাস্টার বোমা, যার প্রতিটির ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। এছাড়া সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি ক্রুজ মিসাইল। ইরানে মার্কিন বোমা হামলার প্রধান লক্ষ্য ছিল ফোর্দো পরমাণু স্থাপনা। মার্কিন বিমান বাহিনীর বরাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায় 6টি B2 স্টিলথ বিমান থেকে সেখানে ফেলা হয়েছে 12টি বাংকার বাস্টার বোমা। প্রতিটি বোমার ওজন ছিল প্রায় 30,000 পাউন্ড। কোম শহরের কাছে পাহাড়ের নিচে থাকা এই গোপন পরমাণু কেন্দ্রটি এতদিন ছিল হামলার বাইরে। একই সময় সাবমেরিন থেকে ছোড়া হয় 30টি টমাহক ক্রুজ মিসাইল। লক্ষ্য ছিল ইরানের নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনা, যেগুলো দেশটির অন্যতম প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই দুটি স্থাপনার বাইরের একটি অংশেও 2টি বাংকার বাস্টার বোমা ফেলা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর দাবি, এসব হামলার লক্ষ্য ছিল ভালোভাবে সুরক্ষিত পরমাণু অস্ত্রাগার ধ্বংস করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরে নিজেই হামলার খবর নিশ্চিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, সব বিমান নিরাপদে ফিরে গেছে। যদিও আগেই ইরান হুঁশিয়ার করেছিল যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ালে তাদের অপূরণীয় পরিণতি হবে। গত 13 জুন শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘাতে উভয় পক্ষেই প্রাণহানির সংখ্যা বাড়ছে। ইসরায়েলের দাবি, ইরানি হামলায় 25 জনের বেশি নিহত ও শতাধিক আহত হয়েছেন। অন্যদিকে ইরান বলছে ইসরায়েলি হামলায় 4 শতাধিক বেসামরিক নিহত হয়েছেন, আহত 3,500-এর বেশি। এমন এক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্য সংঘাতের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আলাদ, যুক্ত হচ্ছে তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে 2 দিন আগেই মাত্র যে ট্রাম্পের তরফ থেকে জানানো হয়েছিল যে তারা ইরানের সাথে যুদ্ধে জড়াবে কিনা সেটা 2 সপ্তাহ পর তারা সিদ্ধান্ত নেবে, কিন্তু আমরা দেখলাম মাত্র 2 দিনের মাথায় তারা ইরানে হামলা চালালো। এটা কি ট্রাম্পের জেনে বুঝে করা কোনো পরিকল্পনা কিনা, যে অপ্রস্তুতভাবে ইরানের উপর যে হামলাটা? বিষয়টি হলো যে ট্রাম্প যেটা বলেন সেটা করেন না, আর যেটা করেন সেটা বলেন না। এটার মাধ্যমে এটাই প্রমাণিত হলো আরও একবার, যে তিনি বলেছিলেন যে 2 সপ্তাহ পরে হামলা চালাবেন, কিন্তু তার আগেই হামলা চালালো। আমরা প্রতিবেদনটিতে যেভাবে দেখলাম, এবং এর আগে কিন্তু তিনি কূটনৈতিক আলোচনার ক্ষেত্রেও তিনি এমনটি বলেছিলেন। তিনি বলেছেন যে আমরা প্রথমে কূটনৈতিক আলোচনায় থাকব, সেই আলোচনায় আশা করি একটা চুক্তিতে পৌঁছাবো, কিন্তু এর মধ্যেই তিনি কিন্তু ইসরায়েলের মাধ্যমে ইরানে হামলা চালালেন। বলা হচ্ছিল যে এই হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল না, কিন্তু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক বিশ্লেষণ সব দিক থেকে কিন্তু আমরা দেখেছি যে এই হামলায় প্রথম থেকেই পরোক্ষ বা প্রত্যক্ষ সবভাবেই ইসরায়েলের পাশে ছিল যুক্তরাষ্ট্র। এবং ইরানের যে হামলা, সেই হামলা প্রতিহত থেকে শুরু করে ইরানের যে স্থাপনা রয়েছে সেই স্থাপনার তথ্য দেওয়া, ইরানের শীর্ষ কমান্ডারকে হত্যার পেছনেও বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে, এবং তাদের যে গোয়েন্দা সংস্থাদের তথ্য সরবরাহ সেটিও ছিল। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা সেগুলোও দেখব, যে এই মুহূর্তে যে সর্বশেষ পরিস্থিতি রয়েছে সেটি আমরা জানবো আর কি। আমরা জানি যে যুক্তরাষ্ট্র যে এখন পর্যন্ত যে হামলা চালিয়েছে, সেই হামলার বিষয়ে বলা হচ্ছে যে মিজোরি অঙ্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের, সেই যুক্তরাষ্ট্রের মিজোরি অঙ্গরাজ্য থেকে যে বিমান দিয়ে হামলা চালানো হয়েছে, বোমারু বিমান, B2 বোম্বার বিমান যেটিকে বলা হচ্ছে, সেই বিমানটি কিন্তু টানা 37 ঘন্টা উড়েছিল। তারপরে কিন্তু ইরানের আকাশে গিয়ে হামলা চালায়। এবং আরও একটি বিষয় যেটি হলো যে হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি এই হামলা পর্যবেক্ষণ করেছেন সিচুয়েশন রুম থেকে, এবং তিনি হামলার পরে সংবাদ মাধ্যমে কথা বলেছেন। তার সাথে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি সরাসরি বলেছেন যে এই হামলা সম্পূর্ণভাবে সফল হয়েছে, তার যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য পূরণ হয়েছে। আরও একটি বিষয় তিনি বলেছেন যে এই হামলার পরে হয় শান্তি ফিরবে, নয়তো এই যে গত 7 দিনে বা 8 দিনে ইরানের যে পরিস্থিতি রয়েছে তার চেয়েও আরও ভয়াবহ পরিস্থিতি হবে বলে হুঙ্কার দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের এই হামলার পরে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি ইরান কিন্তু এখনও নমনীয় হয়নি। ইরান সাফ জানিয়ে দিয়েছে তার যে শক্তি রয়েছে সেই সর্বশক্তি প্রয়োগ করে তিনি এই হামলা মোকাবেলা করবে। এখন পর্যন্ত যে পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশক্তি প্রয়োগ করে বলা হচ্ছে, অর্থাৎ পরমাণু অস্ত্রের আগে
পরমাণু অস্ত্র ছাড়া যে সবচেয়ে অত্যাধুনিক যে অস্ত্র, সেই অস্ত্রই কিন্তু ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ইরানের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পরমাণু যে স্থাপনা, সেই স্থাপনা খুব বেশি ক্ষতি হয়নি। এবং আরও একটি বিষয় রয়েছে যে এই যে পরমাণু স্থাপনা যে হামলা হয়েছে, হামলার পরে ইরান যে দাবি করেছে, সেই দাবির পক্ষে কিন্তু আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA তারাও বলেছে যে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ায়নি। রবিউল, আমরা দেখছিলাম যে ইরান বলছে যে তাদের তেমন বেশি ক্ষয়ক্ষতি হয়নি এবং যুক্তরাষ্ট্র পাল্টা দাবি করছে যে তারা সক্ষম হয়েছে এবং একটি সফল হামলা তারা চালিয়েছে। এক্ষেত্রে ইসরায়েল কতটুকু সুবিধা পাবে এটা একটু জানাবেন, আর ইরানের প্রতিক্রিয়াটাও জানতে চাই। হ্যাঁ, আমরা একটু ইরানের প্রতিক্রিয়াটা আগে জানতে চাই যে এই হামলার পরে ইরান কি কি পদক্ষেপ নিয়েছে, কি ধরনের পদক্ষেপ নিয়েছে সে সংক্রান্ত আমার কাছে কি তথ্য রয়েছে, আমরা সেটাও দেখতে চাই। যে এখন পর্যন্ত যে ইরানের যে পাল্টা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা আজকে রোববার সকালেই কিন্তু দেখতে পেয়েছি যে ইসরায়েলে কিন্তু মুহুর্মুহু বিস্ফোরণ হয়েছে এবং বন্দরনগরী হাইফা, রাজধানী তেল আবিব থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা, অধিকৃত গোলান মালভূমি বলা হচ্ছে, সেইখানেও কিন্তু ব্যাপক আকারে হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে 20 থেকে 30টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, এবং সেই হামলায় আমরা দেখেছি যে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত হয়েছে। সেখানে হতাহত আমরা জানি যে ইসরায়েলের পক্ষ থেকে তাদের হতাহতের তথ্য খুবই গোপন করা হয়, এবং হামলায় যেসব স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয় সেগুলোরও কিন্তু সংবাদ মাধ্যমের খুব একটা সুযোগ থাকে না, এক্সেস থাকে না। এই হামলার পরে ইরান কিন্তু শুধু ইসরায়েল হামলা চালিয়ে বসে থাকেনি, এরপরে বলেছে মধ্যপ্রাচ্যে মার্কিন যে স্থাপনা রয়েছে, মার্কিন যে নাগরিক রয়েছে, তাদেরকে হামলার বৈধতা দিয়েছে যুক্তরাষ্ট্রের এই হামলা। এখন পর্যন্ত এই ধরনের প্রতিক্রিয়া দিয়েছে। তারপরেও আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে হরমুজ প্রণালী, যেটিকে আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ বলা হয়, সেই আন্তর্জাতিক বাণিজ্যের যে রুট, যেখান থেকে মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল বিশ্বের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়, পণ্য আনা নেওয়া হয়, সেই জায়গাটিও কিন্তু অবরোধ, অর্থাৎ হরমুজ প্রণালীতে কোনো ধরনের জাহাজ চলাচল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ছিল একটি। আরও একটি বিষয় হলো যে এখন পর্যন্ত এই হামলার পর হরমুজ প্রণালীতে যেসব বাণিজ্যিক জাহাজ রয়েছে, সেই জাহাজগুলো কিন্তু দ্রুত সেখান থেকে সরে যাচ্ছে। তার মানে এই হামলার পর ধীরে ধীরে সেখানকার পরিস্থিতি আরও বদলাতে থাকবে। এরই মধ্যে ইরান তার ইসরায়েল আকাশসীমা বন্ধ করে দিয়েছে, কিন্তু স্থলপথ খোলা রেখেছে, তাদের নাগরিকদের বের করে নেওয়া হচ্ছে। আরেকটি বিষয় যে ইরানকে ভৌগোলিকভাবে ছিন্ন ভিন্ন করার হুমকি দিয়েছে। তবে শুধু যে ইসরায়েল যে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়ে এমনটা নয়, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের এই হামলার পরে যুক্তরাষ্ট্রের যে সাধারণ নাগরিক, তাদের নিরাপত্তার কথা ভেবে নানান রকম পদক্ষেপ নিয়েছে, সতর্কতা জারি করছে। সে সংক্রান্ত একটা প্যাকেজ রয়েছে, আমরা একটু দেখে নিয়ে আসবো। ইরানের যে পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্প, সংঘাত আরও উস্কে দিয়েছে বলে মনে করছেন মার্কিনরা। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার বদলে উল্টো মধ্যপ্রাচ্যের সংঘাতে জড়িয়ে যাওয়ার অনেকেই হতাশ। কংগ্রেসের অনুমতি না দিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বেগ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে হামলার পর রোববার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন সফল হয়েছে মার্কিন সেনাদের অভিযান। হুমকি দেন শান্তি প্রতিষ্ঠা না হলে আরও হামলার। ট্রাম্পের দেয়া ভাষণ গুরুত্ব সহকারে দেখেছেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ইরানের মাটিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের হামলায় হতাশা প্রকাশ করেন অনেকেই। লস অ্যাঞ্জেলেস সহ বিভিন্ন শহরের বাসিন্দারা বলেন, হামলার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। আমি অবাক নই, বরং হতাশ, কারণ ট্রাম্পের মতে তিনি আমেরিকা ফার্স্ট পরিকল্পনায় ছিলেন। আমাদের সেনাদের এমন একটি যুদ্ধে পাঠানো আমার মতে অপ্রয়োজনীয়। আমার কাছে মনে হয় এটি পূর্ব নির্ধারিত ছিল। নির্বাচনী প্রতিশ্রুতিতে তিনি যা বলেছিলেন এটি তার বিপরীত। মার্কিন কংগ্রেসের অনুমোদন না নিয়ে ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানে হামলা চালানোয় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আমেরিকান নাগরিকদের পাশ কাটিয়ে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বোমা হামলা ইরানে করেছেন, এটা আমি মনে করি যে মধ্যপ্রাচ্যে এবং সারা বিশ্বে একটা উত্তেজনা বাড়িয়ে দেবে। সারা বিশ্ব যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়েছিল যে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করবে, কিন্তু আমরা দেখলাম তার উল্টো। ইরানে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর উচ্চ সতর্কাবস্থায় আছে। নিউ ইয়র্কের গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওয়াশিংটনেও সরকারি ভবনগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কিন্তু আমরা প্রতিবেদনটি দেখলাম। এই প্রতিবেদনের পর আমাদের কাছে আরও একটি প্রতিবেদন রয়েছে, যে প্রতিবেদনটি বিশ্বের বিভিন্ন দেশের প্রতিক্রিয়া। সেই প্রতিবেদনটি দেখে এসে তারপর আমরা আলোচনা করব। ইরান যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তপ্ত বিশ্ব রাজনীতি। একতরফা হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়।
খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেও ট্রাম্পের বিরুদ্ধে শুরু হয়েছে সমালোচনা। ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলছেন ইরানের যুদ্ধে জড়িয়ে সংবিধান লঙ্ঘন করেছে ট্রাম্প। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার পর ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে বিশ্ব রাজনীতি। মার্কিন এই আগ্রাসনের পর প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই হামলা মধ্যপ্রাচ্যে আগে থেকেই চলমান উত্তেজনাকে আরও বিস্ফোরক করে তুলেছে, যা খুব দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ট্রাম্পের হামলার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। ডেমোক্রেটিক পার্টির নেতারা এই হামলার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে কংগ্রেসের অনুমতি ছাড়াই এমন অভিযান চালানো হয়েছে, যা প্রশাসনের একতরফা ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। এতে করে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে এবং সামরিক সদস্যদের নিরাপত্তাও প্রশ্নের মুখে পড়েছে বলেও মনে করেন মার্কিন রাজনীতিবিদরা। এছাড়াও মার্কিন কংগ্রেসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই সামরিক অভিযানের সমালোচনা করেছেন। বলেন, একতরফা পদক্ষেপ গোটা অঞ্চলে অস্থিরতা আরও তীব্র করতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে কড়া সমালোচনা করেছে চীন। এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বিপজ্জনক মোড়ের সূচনা করেছে বলেও জানায় তারা। যুক্তরাষ্ট্র কি আবারও ইরাক যুদ্ধের মতো একই ভুল করছে, এমন প্রশ্নও তাদের। চীন মনে করে মধ্যপ্রাচ্যে সামরিক হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী সংকট ও অস্থিতিশীলতা ডেকে আনবে এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমেই স্থিতিশীলতা আনা সম্ভব। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও ইরানে হামলার পর উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। অস্ট্রেলিয়া ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক শান্তির জন্য হুমকি হিসেবে উল্লেখ করলেও বর্তমান পরিস্থিতিতে শান্তির জন্য ডাক দিয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সামরিক উত্তেজনার পরিবর্তে কূটনৈতিক পথ অনুসরণের উপর জোর দেন। লাতিন আমেরিকার মেক্সিকো ও ভেনেজুয়েলা এই হামলার বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে মেক্সিকো। মার্কিন হামলাকে ইসরায়েলের প্ররোচনায় সংগঠিত আক্রমণ হিসেবে দেখছে ভেনেজুয়েলা। এদিকে কিউবা ও চিলিও যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র সমালোচনা করেছে। তারা একে বিশ্ব মানবতার জন্য বিপজ্জনক সংকেত হিসেবে বিবেচনা করছে। তাদের মতে এই ধরনের একতরফা শক্তি প্রয়োগ কেবল আন্তর্জাতিক শৃঙ্খলাকেই ভাঙছে না, বরং ভবিষ্যতের নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলছে। এছাড়া ইরানে হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা এই ঘটনাকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরির একটি উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি মনে করে এই আগ্রাসন দখলদার শক্তির পক্ষ নেয়ার অংশ এবং এতে করে ইরানের সার্বভৌমত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হয়েছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কিন্তু আমরা যে প্রতিবেদনটি দেখলাম, এই প্রতিবেদনের পরে আপনি এর আগে আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে এই হামলা থেকে নেতানিয়াহু কী ধরনের সুবিধা পেলেন, প্রশ্নটি তো এই মুহূর্তে সবচেয়ে বড় সুবিধা পেলেন নেতানিয়াহু। আমরা জানি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বশেষ যখন শপথ নিলেন, সেই শপথের পর কিন্তু যে গাজায় একটি হামলা শুরু হলো, সেই হামলার পরে কিন্তু তার পদত্যাগের প্রতিবাদে ইসরায়েলে প্রায় প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে এবং নেতানিয়াহুকে বলা হচ্ছে সংঘাতের মূল খলনায়ক। তার কারণেই মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়ছে এবং খোদ যে ইহুদিরা রয়েছে, অর্থাৎ ইসরায়েলের যে রয়েছে, তারা এই হামলার জন্য বা এই পরিস্থিতির জন্য তার পদত্যাগের দাবি করে আসছেন। এখন প্রশ্নটা এই যে হামলা হলো, বর্তমান যে সংঘাত, সেই সংঘাতের কারণে একদিকে তিনি যে গাজায় সংঘাতের কারণে বিশ্বজুড়ে একটা সমালোচনার মুখে পড়েছিলেন, বিশ্বকে দৃষ্টি থেকে সরে নিয়ে আসা হলো গাজা থেকে, আর তার নিজের ক্ষমতা পাকাপোক্ত হলো। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তিনি দীর্ঘমেয়াদী ইসরায়েলের ক্ষমতায় থাকার জন্যই এই ধরনের একটি পরিস্থিতি তৈরি করেছেন। রবিউল, আপনার কাছে জানা যাচ্ছে যে এই যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে হামলা চালালো, তাদের আইন প্রণেতারা বলছেন এটা কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন এবং দেখা যাচ্ছে তারা সমালোচনা করছেন। আবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, শঙ্কা প্রকাশ করেছেন এবং গোটা বিশ্বই কিন্তু উত্তাল। আমি আসলে এই মুহূর্তে জানতে চাই যে বিশ্বের মোরালরা বা বিশ্ব রাজনীতিকরা কি বলছেন এই হামলাকে কেন্দ্র করে। হ্যাঁ ইমন, এই হামলার পরপরই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ প্রতিক্রিয়া জানিয়েছে। সে সংক্রান্ত আমার কাছে কিছু তথ্য রয়েছে, আমি সেটিও দেখব। এই যে হামলা, সেই হামলার পরে কিন্তু জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিব বলেছেন যে এমনিতেই মধ্যপ্রাচ্যে তাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এই যুদ্ধ যদি হয় তাহলে এটি থামানোর মতো ক্ষমতা কারো কাছে থাকবে না। এবং হামলার পরপরই সৌদি আরবে প্রতিক্রিয়া জানিয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী দেশ সৌদি আরব। সৌদি আরবে আমরা জানি যে মার্কিন সামরিক ঘাঁটিও রয়েছে, কিন্তু তারপরেও তারা ইরানে যে হামলা চলছে সেই হামলার প্রতিবাদ জানিয়ে আসছে। সৌদি আরবের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এটি ইরানের সার্বভৌমত্বের উপর একটা আঘাত এবং সেই আঘাতের কারণে
এই হামলা হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। তবে চীন এবং রাশিয়াও কিন্তু তাৎক্ষণিকভাবে কিছুক্ষণ আগেই প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পক্ষ থেকে তারা এই যুক্তরাষ্ট্রের হামলার, ইরানে যে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, সেই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং তারাও বলেছে যে মধ্যপ্রাচ্যে এমনিতে সংঘাতে জর্জরিত বিভিন্ন দেশ, এরই মধ্যে অর্থনৈতিকভাবে সংকট রয়েছে, মানবিক সংকট রয়েছে। আমরা জানি যে ইরাক যুদ্ধের সময় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কী হয়েছিল, সিরিয়ায় মাত্র গৃহযুদ্ধ কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিকের দিকে উঠছে, তারপরে নতুন করে এই ইরানে যে সংঘাত, সেই সংঘাত হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে, মানবিক সংকট দেখা দেবে, শরণার্থী সংকট দেখা দিতে পারে, যার প্রভাব কিন্তু পুরো বিশ্বে পড়তে পারে। এবং আরও একটি বিষয় যে এখন পর্যন্ত আমরা দেখি লাতিন আমেরিকার যে দেশগুলো রয়েছে, আমরা যে এর আগের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে দেখলাম যে তারা কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে, বিশেষ করে ভেনেজুয়েলা সহ কিউবা আরও অন্যান্য দেশ সেই হামলার নিন্দা জানিয়েছে। রবিউল, আপনাকে ধন্যবাদ আমাদের বিস্তারিত এই বিষয়ে জানানোর জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। ইসরায়েল ইরান সংঘাত ও যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়া নিয়ে আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। এদিকে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ার শঙ্কিত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে ট্রাম্পের এমন আচরণে অবাক নন তারা। বলছেন নিজেদের কর্তৃত্ব ফলাতে কখনোই কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না আমেরিকা। যুদ্ধের তীব্রতা বাড়বে কিনা তা এখন ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে বলে মনে করেন তারা। তবে বন্ধু রাষ্ট্রের কাছে সামরিক সহযোগিতা না পেলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশেষজ্ঞরা। জুম্মান সাদিক জাভলিনের রিপোর্ট। ইসরায়েল ইরান চলমান সংঘাতে এবার আনুষ্ঠানিকভাবেই নিজেদের জড়িয়ে ফেলল মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহ সময় নেয়ার পর দুদিনের মাথায় ইরানের 3 স্থাপনায় হামলার ঘটনায় খুলে গেছে অনেক ভয়াবহ সমীকরণের গতিপথ। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন অপ্রত্যাশিত আচরণের ফলাফল হতে পারে ভয়াবহ। তবে অবাক হননি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তাদের মতে নিজেদের আধিপত্য ধরে রাখতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এমন একাধিক ঘটনার কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যেভাবে তৈরি হচ্ছিল বা তৈরি হয়, সেটার সাথে খুব অসঙ্গতিপূর্ণ নয়। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আধিপত্য পৃথিবী জুড়ে, সেটা তারা কায়েম করতে চায়। হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েলের সমঝোতাকারী হিসেবে বৈধতা হারিয়েছে ওয়াশিংটন। জবাব দিতে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো হতে পারে ইরানের অপেক্ষাকৃত সহজ লক্ষ্য। বিশ্লেষকরা মনে করেন সে পথে হাঁটার আগে ইরানকেও পরবর্তী ঘটনা প্রবাহের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রায় 40,000 সেনা মোতায়েন করা রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে, স্থল নৌ সবকিছু মিলিয়ে। সেখানে যদি আক্রমণ করতে চায় ইরান, হয়তো সেটা তুলনামূলকভাবে সহজ টার্গেট হবে এবং সেক্ষেত্রে মার্কিন জনগোষ্ঠীর কাছে কিছুটা হলেও জনপ্রিয়তা হারাবে ট্রাম্প। কিন্তু এটা পাল্টাপাল্টি চলার জায়গাটাই কিন্তু ইরানকে অবশ্যই বিবেচনা করতে হবে। সামরিক নয়, মৌখিক নিন্দা আর কূটনৈতিক তৎপরতায় সীমাবদ্ধ থাকতে পারে ইরানের মিত্রদের সহযোগিতা। তাই যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখছেন না বিশ্লেষকরা। ইরানকে সমর্থন দিয়ে, ইরানকে মানে সাহায্যে সামরিক কোনো হবে বলে আমার মনে হয় না। তার মানে যেটা হবে সেটা হচ্ছে রাজনৈতিক বা একটা কূটনৈতিক চেষ্টা হয়তো হতে পারে। সহযোগী দেশগুলো আসলে কি ভূমিকা নেবে, কতটা তারা চাইবে যে না এখন ইরানের একটা সমঝোতায় আসা উচিত বা আলোচনায় বসা উচিত, নাকি তারা ইরানকে কিছুটা হলেও মদত দেবে যে না ঠিক আছে তোমরা পাল্টা জায়গাটায় যাও। কিন্তু সমস্যা হচ্ছে যে ইরান তো যেখানে আছে সেখানে টার্গেট গুলো চিহ্নিত, সেখানে যদি আবার আক্রমণ করে অথবা ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে অন্যান্য যদি আক্রমণ করে, তাহলে অন্যান্য সহযোগী রাষ্ট্রগুলো খুব একটা ভূমিকা রাখতে পারবে। তবে আগামী 48 ঘন্টা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বলে মনে করেন বিশ্লেষকরা। তিনি এক ধরনের একটা প্রস্তুতি মানসিকভাবে। জুম্মান সাদিক জাভলিন, সময় সংবাদ, ঢাকা। একজন স্বৈরাচার হওয়ার কারণে সংস্কার করে প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপে ৫ম দিনের বৈঠকে কথা বলেন তিনি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করে আপত্তিও জানান বিএনপির এই নেতা। এর আগে সূচনা বক্তব্যে দ্রুত জুলাই সনদ তৈরিতে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জানান আগামী 2 দিন মুলতবি থাকবে বৈঠক। এই সময় রাজনৈতিক দলগুলোকে দলীয় ফোরামে অনৈক্যের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্তে আসার আহ্বান জানান তিনি।
আমরা একটা সংস্কারের মধ্যে আসছি, সুতরাং প্রধানমন্ত্রীকেই শুধু সবকিছুতে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে, বাকি সব অর্গানগুলোকে দিয়ে, প্রেসিডেন্টকে দিয়ে, এনসিসি কে দিয়ে, আপার হাউসকে দিয়ে, তাহলে প্রধানমন্ত্রী হিসাবে তার ফাংশনস এত বেশি লিমিট করা হলে তো রাষ্ট্র পরিচালনা কোনো ভারসাম্য হলো না। আপনি কোনো একটা অর্গানকে দুর্বল করে ভারসাম্য প্রতিষ্ঠা করতে পারবেন না। একজন ব্যক্তি স্বৈরাচার হয়েছিল, সেজন্য ওইটাকে মাথায় রেখে আমাদেরকে সমস্ত সংস্কার করতে হবে, তাহলে বোধহয় আমরা মিসলিড হব। নির্দিষ্ট সময়ের মধ্যে যেহেতু কিছু বিষয়ে এক জায়গায় আসতে হবে, ঐকমত্য তৈরি করতে হবে, সেই জন্য প্রত্যেকেই যে মানসিকতার জায়গা থেকে আপনারা শুরু করেছেন সেটাকে আরেকটু শক্তিশালী করুন। সেটা হচ্ছে ছাড় দেওয়ার প্রয়োজন হবে, এবং সেই ছাড় দেওয়ার ক্ষেত্রে যদি প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে আপনারা আপনাদের নীতি নির্ধারকদের সাথে কথা বলুন, কোন জায়গায় আমরা একমত হতে পারি, কোন জায়গায় আমরা কতদূর পর্যন্ত যেতে পারি, একটু ছাড় দেওয়ার জায়গাটাতে আসুন। ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছেন রাজনীতিকরা, সরাসরি যাচ্ছে সেখানে। আলোচনা করেন, সেইভাবেই আলোচনাটা হচ্ছে, কিন্তু দিন শেষে কিন্তু রেফারির ভূমিকায় ঐকমত্য কমিশনকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে। না, গণভোট তো আমরা শুধু একটা টপিকসে না, আমরা পুরো যে আপনার এই জাতীয় সনদ বা জুলাই সনদ বা সংস্কারের বিষয়গুলোকে দিয়ে আমরা একটা গণভিত্তি দেওয়ার জন্য আমরা গণভোটের কথা বলছি, কারণ এটার বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে বলছে তারা পরে আলোচনা হবে। আমরা সমস্ত সংস্কারগুলোকে একটা গণভিত্তি দেওয়ার জন্য গণভোটের মাধ্যমে পাশ করার কথা বলছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমি মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দি বলছি। আসলে আজকের সংলাপে মূলত বিগত দিনগুলোতে যে সকল বিষয় অমীমাংসিত ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা হওয়ার কথা ছিল। তো আজকে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটা হলো প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ প্রসঙ্গ। আমরা বরাবরের মতো বলেছি যে আমাদের অতীতের অভিজ্ঞতা, অতীতের যে আমাদের এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমরা চাই যে বাংলাদেশ যেন আবার কখনো স্বৈরতন্ত্রের পথে ঝুঁকে না পড়ে, সেই জায়গাটাকে আমরা ইনশিওর করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে প্রধানমন্ত্রী পরপর দুইবারের বেশি যেন ক্ষমতায় না থাকেন, পরপর 2 মেয়াদে তিনি ক্ষমতায় থাকবেন, এরপরে 3য় মেয়াদে তিনি ক্ষমতায় থাকতে পারবেন না। মূলত এই জায়গাটাতেই আমরা আছি। সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমিতে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশে ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, লন্ডন বৈঠকের পর স্বস্তি ফিরেছে দেশের রাজনীতিতে। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আলোর পথে যাত্রায় দেশের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আনতে হবে। রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আসেন মার্কিন দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ। লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনীতির ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করেন ট্রেসিয়ান। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে। মতপার্থক্য থাকবেই, তবে যেসব বিষয়ে ঐক্যমত হবে তা নিয়ে কাজ চলছে। তারেক রহমান সাহেব এবং চিফ অ্যাডভাইজারের সাথে সেই মিটিংয়ের গুরুত্ব তারা অনুধাবন করতে পারছে, এবং সেই মিটিংয়ের ফলে যে একটা বড় ধরনের দেশের মধ্যে একটা স্বস্তি আসছে এবং নির্বাচনমুখী হয়েছে সেটাও আলোচনায় আসছে। ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিকক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। এটা সকলের জন্য স্বস্তি। মতপার্থক্য থাকবে, যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব, এটাই তো সিদ্ধান্ত।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে, নতুন উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে হাঁটতে হবে আলোর পথে। আমাদের পলিটিক্যাল কালচার পাল্টাতে হবে না, পাল্টানো মানে ভালো দিকে নিয়ে যেতে হবে। আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, যা কিছুই আমরা অর্জন করতে পারতাম সেটা আমরা পারিনি। জাতি গঠনে শিক্ষার্থীদের নিয়ে সম্মিলিতভাবে বিএনপি কাজ করবে বলেও জানান সালাউদ্দিন আহমদ। শাকিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে জাপান। দেশটির রাষ্ট্রদূত মিস্টার সাইদা শিনিচির সঙ্গে জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বৈঠক শেষে একথা বলেন নেতারা। সকালে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাদের উপর কিভাবে নির্যাতন করা হয়েছে, নেতাদের ফাঁসি, অফিস বন্ধ, আয়নাঘর সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়। এছাড়া শিল্প, বাণিজ্য, ব্যবসায় কিভাবে দুদেশ একসঙ্গে কাজ করবে সে বিষয় নিয়েও কথা হয়েছে বলে জানান জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শেখ হাসিনার সরকারের হাতে জামাত ইসলামের উপরে কি জুলুম, নির্যাতন, নিপীড়ন চলেছে। আমাদের নিবন্ধন বাতিল হয়েছে, আমাদের প্রতীক নিষিদ্ধ হয়েছে, অফিস বন্ধ হয়েছে, আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে তারা মৃত্যুবরণ করেছে, রিমান্ড, ক্রস ফায়ার, আয়নাঘর, এইসব ইতিহাসের কথা তিনি তুলে ধরেছেন। মাননীয় অ্যাম্বাসেডর এগুলো খুব মনোযোগ দিয়ে শুনেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতির এইসব পরিস্থিতি সম্পর্কে তিনি অবহিত। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং তার টিমের সঙ্গে প্রথম বৈঠক করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশের মানুষের জন্য একটি সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে আমাদের প্রত্যাশার কথা জানিয়েছি তাকে। রকিব, হুদা এবং আউয়াল কমিশনের বিতর্কিত নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে অভিযোগ করেছে বিএনপি। সেই সঙ্গে 3 সিইসি, নির্বাচন সংশ্লিষ্ট 19 কর্মকর্তা সহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দলটি। এতে প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিনে ভিড় করছেন নতুন রাজনৈতিক দলের নেতারা। বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে হওয়া বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং ইসি সচিবদের ভূমিকা খতিয়ে দেখতে দ্রুত তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই নির্দেশনার সপ্তাহখানেকের মধ্যেই বিতর্কিত 3 নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে চিঠি দিল বিএনপি। রোববার সকাল 10টায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খানের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন জমা দেয়। পরে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করে দলটি। এই যে ভোট তারা করেছে, নির্বাচন কমিশনার সহ তার সহযোগীরা, তাদের বিষয় নিয়ে আমরা একটা অভিযোগ নিয়ে থানায়, এবং 2টি অভিযোগ আমরা প্রধান নির্বাচন কমিশনার, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার, এই মাননীয় প্রধান কমিশনার এবং মাননীয় আপনার সচিব সাহেব ওখানে উপস্থিত ছিলেন, তাদের কাছে আমরা এই জমা দিলাম। আমরা জানি এই বর্তমান সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারের সাথে যারা অন্যান্য নির্বাচন কমিশনারের এই যে অভিযোগটা আমরা দিলাম, ওনারা ওটা আইনগত ব্যবস্থা নেবেন। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের নিবন্ধন পেতে আবেদনের শেষ দিনে নির্বাচন ভবনে ভিড় করেন নতুন রাজনৈতিক দলের নেতারা। বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তনে কাজ করতে চান তারা। আমরা কোনো নির্দিষ্ট সংখ্যা নিয়ে সামনে নির্বাচনে এগোতে চাই না, তবে যতটা আসনে আমরা ভালো প্রার্থী পাবো, নেতৃত্বের বিষয়ে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করব না। নির্বাচন কমিশনের যে ডিমান্ড, সেই ডিমান্ড অনুযায়ী আমরা সমস্ত কিছু জমা দিয়েছি। ইনশাল্লাহ আমাদের নিবন্ধন না পাওয়ার মতো কোনো অবস্থান নাই আল্লাহর রহমতে। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা 50টি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। উপদেষ্টা পরিষদ বৈঠকে নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে।
থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। সংসদ না থাকায় এবারে বাজেট সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এর বাইরে অনুমোদন পাওয়া বাজেটে বড় ধরনের কোনো পরিবর্তন থাকছে না। এদিকে বাজেটে মানুষকে প্রাধান্য দিলেও এটিকে গতানুগতিক বলে সমালোচনা করেছে বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ এবং অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চভিলাষী বলে অভিমত তাদের। গেল 2 জুন নতুন অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি ও বিনিয়োগ হ্রাস পাওয়া নিয়ে বাজেটে সুস্পষ্ট দিক নির্দেশনা নেই বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। জানায় রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে আছে অনিশ্চয়তা। বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনায় এসব কথা উঠে এসেছে, যেখানে অর্থনীতিবিদরা বলেন এলডিসি উত্তরণে দেশীয় শিল্প রক্ষায় কোনো রূপরেখা নেই বাজেটে। আর রাজনীতিবিদের মন্তব্য, বাজেটে প্রতিফলন হয়নি জুলাইয়ের আকাঙ্ক্ষা। মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ ও প্রত্যাশা অনুযায়ী রাজস্ব আদায় হবে না মাথায় নিয়েই নতুন অর্থ বছরের জন্য বিদায়ী বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষা বৈষম্য দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে। দেখি একটা টিকে থাকার বাজেট। আগের সরকারের ধারাবাহিকতায় গতানুগতিক বাজেট মন্তব্য করে সিপিডির আলোচনায় অর্থনীতিবিদরা বলেন, প্রয়োজনের তুলনায় খাতভিত্তিক অর্থ বরাদ্দ কম, নেই মূল্যস্ফীতি কমানোর নির্দেশনাও। মূল্যস্ফীতি কন্ট্রোল করার যে নিয়ন্ত্রণের জন্য যে পদক্ষেপগুলি বাজেটে দেওয়া হয়েছে সেটা অপর্যাপ্ত। সেগুলো দিয়ে আসলে এই মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরা সম্ভব না। বাজেট কৌশলী হয়নি উল্লেখ করে আলোচকরা বলেন, সুশাসন নিশ্চিত করার দিক নির্দেশনা নেই, বৈষম্য কমাতেও কর ব্যবস্থায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি। গভর্নমেন্টের অনেকগুলো অ্যাকাউন্টস হেড আছে অ্যালোকেশনের, পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে হাইয়েস্ট অ্যালোকেশন গেছে আপনারা দেখবেন ভবন নির্মাণে, সেই অ্যাকাউন্টস হেডে। আমি সেক্টরাল বলছি না। এইটা কি ভবন নির্মাণের জন্য সর্বোত্তম সময়? এইটা কি হাইয়েস্ট প্রায়োরিটি ভবন নির্মাণের জন্য? কেন সেখানে হাইয়েস্ট যাবে? আর দুর্নীতির জায়গাগুলোর মধ্যে সেইটা কি অন্যতম একটা বড় সোর্স নয়? আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদরা বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত বাজেটে জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি। শ্রমিকদের জন্য নেই কোনো সুখবর। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, 3 শূন্যর একটা আমরা যুগে এখন আছি আমাদের ঘোষণা অনুযায়ী। কিন্তু আমাদের শ্রমিকদের পক্ষ থেকে দেখলাম শূন্য প্রতিশ্রুতিরও একটা বাজেট। শ্রমিকদের জন্য এই বাজেটে কোনো প্রতিশ্রুতি নাই। যুক্তরাষ্ট্রকে দেওয়া শুল্ক সুবিধা অন্য দেশও দাবি করতে পারে উল্লেখ করে বলা হয়, এক্ষেত্রে শুল্ক কমানোর প্রভাব কতটা পড়বে তা ভেবে দেখতে হবে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ব্র্যাড ফ্রি ইনসুলেশন যুক্ত কঙ্কা ফ্রিজ ইঁদুর থেকে সুরক্ষিত থাকে সব সময়। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হচ্ছে আগামী 29 জুন। জুলাই আগস্ট হত্যা যজ্ঞের ঘটনায় এটিই প্রথম মামলা যেটির মূল বিচার শুরু হতে যাচ্ছে। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানিয়েছে 4 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে আইনজীবী নিয়োগ দেবেন তারা। এর আগে সকালে গ্রেফতার 4 পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 3 জুন এই মামলার পলাতক 4 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই মামলায় পলাতক 4 আসামি হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। দফা দাবি আদায় হওয়া না পর্যন্ত হল ছাড়বে না বলে সাফ জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দলকে হল পরিদর্শনের আলটিমেটাম দেন তারা। দুপুরে কলেজের অধ্যক্ষের সঙ্গে একাডেমিক ভবন এবং হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিরসনের 5 দফা দাবি নিয়ে আলোচনার পর এমন সিদ্ধান্তের কথা জানান তারা। এদিকে শিক্ষার্থীদের সঙ্গে একমত পোষণ করে কলেজটির অধ্যক্ষ বলেন, এই সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়, মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন তারা। এর আগে শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ছাড়তে নারাজ শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ আমাদেরকে আজকের মিটিংয়ে তাদের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি। স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত
ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে। ওই 4 তলা থেকে আজকেই ওদেরকে সব নামতে হবে এবং পরে হল সব খালি করে দেওয়ার পরে শিক্ষকরা যেভাবে হলে সিট বন্টন করবে সেই বন্টন অনুযায়ী ছাত্ররা যদি ওঠে তাহলে আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারব। ছাত্রদের এই দাবি নিয়ে প্রশাসন থেকে মন্ত্রণালয়ে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজও গণ অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। সকালে নগর ভবনের সামনে জড়ো হয়ে শপথের পক্ষে নানা স্লোগান দেন তারা। আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়াতে সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। শপথ না পড়িয়ে আদালত অবমাননার জন্য স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগ চান ইশরাক সমর্থকরা। দুপুরের সময় আরও থাকছে। চট্টগ্রামে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ। সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। নতুন টাকা পেতে কারাকারি হলেও এখন বরং কর করে নোট নিয়ে বিপাকে সাধারণ মানুষ। কাটা যাচ্ছে না মেট্রোর টিকিট, সিআরএম জমা নিচ্ছে না আমানত। ভোগান্তির 3 সপ্তাহেও টনক নড়ছে না কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর। জানালো নতুন টাকা শনাক্তকরণের সফটওয়্যার আপডেটের সময় লাগবে আরও অন্তত 15 দিন। শরীফ রুবেলের ছবিতে সাইফুল ইসলামের রিপোর্ট। ঈদের আগে 1 জুন বাজারে 20, 50 ও 1000 টাকার নতুন নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক। এই টাকা পেতে সাধারণ মানুষের চেষ্টার অন্ত ছিল না, কিন্তু এখন নতুন নোট যেন নতুন এক ভোগান্তির নাম। টিকিটের জন্য মেট্রো রেলের ভেন্ডিং মেশিন নিচ্ছে না নতুন টাকা, এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। নতুন নোট দিয়েছিলাম, সেটা সাথে সাথে ব্যাক দিয়ে দিয়েছে মেশিন, বলছে যে এটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, টিকিট কাটা যায় না। আমি একজনকে দেখছি রিটার্ন হয়ে আসছে। পবিত্র ঈদুল আজহার আগে এই নোটটি বাজারে ছাড়ে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু মানুষের অভিযোগ আছে মেট্রো রেল স্টেশনে এই নোট দিয়ে টিকিট কাটা যাচ্ছে না। তার সত্যতা যাচাইয়ে মতিঝিল মেট্রো রেল স্টেশনে সময় টেলিভিশন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে 50 টাকার নোট দিয়ে মেট্রো রেলের ভেন্ডিং মেশিনে টিকিট কাটতে গেলে বারবারই ফিরে আসে নতুন নোটটি। টিকিট না কিনেই ফিরতে হয় সময় টেলিভিশনকে। অসুবিধা শুধু মেট্রোতে নয়, ক্যাশ রিসাইলিং মেশিন বা সিআরএম মেশিনে আমানত জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন গ্রাহকরা। নতুন টাকা জমা নিচ্ছে না মেশিন। এটিএমে জমা দিতে আসছি, টাকাটা জমা দিতে পারি নাই। সেক্ষেত্রে আমার আবার কষ্ট করে ওই ব্যাংকে গিয়ে ওই টাকাগুলো চেঞ্জ করে আইনা আবার টাকাটা জমা দিতে হয়েছে। বারবার এই অ্যাকাউন্ট দিতে হয়, আইডি কার্ড দিতে হয়, একটু ভোগান্তি হয়। নতুন নোট শনাক্ত করার জন্য মেশিনগুলোর সফটওয়্যার আপডেট না থাকায় এই ভোগান্তি উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক বলছে সংকট সমাধানে কাজ চলছে। কোম্পানিগুলোর কাছে তারা অলরেডি যোগাযোগ করছে এবং তারা কোডিংয়ের কাজটা সম্পূর্ণ করছে। কেউ কেউ বলতেছে যে তারা যে কোম্পানির কাছ থেকে নিয়েছে তাতে 3 থেকে 5 দিন লাগবে, কারো কারো ক্ষেত্রে এটা 10 থেকে 15 দিনও লাগবে। অন্যান্য নোটগুলো যে সকল কর্তৃপক্ষ ব্যবহার করে তারাও তাদের সফটওয়্যারে এই চেঞ্জটা তাদেরকে আনতে হবে। নতুন নোট বাজারে ছাড়ার আগেই এসব বিষয়ে প্রস্তুতি নেওয়া উচিত ছিল বলে মত ব্যাংক খাত সংশ্লিষ্টদের। সেন্ট্রাল ব্যাংক নোটগুলো ছাপানোর আগে তার এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারের কথা চিন্তা করবে না। টাকাগুলো উইথড্র করা অনেক টাফ হবে, বরঞ্চ আপনি মেশিনগুলোকে রেসপন্সিভ করাটা এতে শুধুমাত্র একটা সিস্টেমকে আপনি চেঞ্জ করে নেবেন। আগামী আগস্টে সব ধরনের নতুন টাকা বাজারে আসবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে চট্টগ্রাম নেভাল একাডেমিতে নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। দেশের বিস্তীর্ণ জলসীমানার অতন্ত্র প্রহরী বাংলাদেশ নৌবাহিনীর নির্ভীক সদস্য হিসেবে এই বাহিনীতে নতুন আরও যুক্ত হলেন 52 জন নবীন কর্মকর্তা। রোববার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত নৌবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজের আনুষ্ঠানিকতার শুরুতে প্রধান অতিথি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর বাদ্যের তালে তালে প্যারেড গ্রাউন্ডে নবীন কর্মকর্তাদের একে একে 8টি প্লাটুন সালাম জানান সেনাপ্রধানকে। দীর্ঘ প্রশিক্ষণে কঠোর অনুশীলনের পর 44 জন মিডশিপম্যান এবং 8 জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার হিসেবে এবার কমিশন পান। মনোজ্ঞ কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণের সর্বোচ্চ মান অর্জনকারী চৌকস ক্যাডেটদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পরে সেনাপ্রধান তার বক্তব্যে সততা ও আত্মত্যাগে বলিয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। সততা, সত্যবাদিতা,
কর্তব্যনিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা নৌবাহিনীর উপর অর্পিত সকল দায়িত্ব তোমরা আন্তরিকতার সাথে পালন করবে। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রেখে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কঠিন সামরিক প্রশিক্ষণ শেষে এসব যোগ্যতা এবং দক্ষতা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় নবীন অফিসাররা কাজে লাগাবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। এই সময় কঠোর সাধনায় স্বপ্ন ছুঁতে পারায় উচ্ছ্বাস জানান নবীন অফিসাররা। অনেক ভালো লাগছে, দীর্ঘ 3 বছর কষ্ট করেছি, এখন দেশের জন্য কাজ করছি তাই ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ প্রচেষ্টার সাথে আমার দেশ এবং আমার নৌবাহিনীর প্রতি কাজ করে যেতে চেষ্টা করব। আমার মেয়ে আজকে দেশের জন্য কিছু করতে পারবে, এই জন্য আমার কাছে খুবই নিজেকে গর্বিত মনে হচ্ছে। আনুষ্ঠানিকতার শেষ পর্যায়ে ঐতিহ্য অনুযায়ী প্রধান অতিথির উপস্থিতিতে নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তাদের অভিভাবকরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। খেলার খবর। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী উদযাপন। ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে ছিল বর্ণিল আয়োজন। রাজশাহীতে প্রিমিয়ার লিগ, বিপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আরও বেশি আয়োজনের আশ্বাস দিয়েছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার রিপোর্ট। 2000 সালের 26 জুন ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখে বাংলাদেশ। টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর স্মরণীয় করে রাখতে 7 বিভাগে নানা আয়োজন করছে বিসিবি। এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে জমকালো আয়োজন উদ্বোধন করেন বিসিবি সভাপতি ও বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। টেস্টের সেই সাদা জার্সি গায়ে চাপিয়ে শুরুতেই মাঠের ক্রিকেটে অংশ নেন অনূর্ধ্ব 12 এর খুদে ক্রিকেটাররা। মাঠের 2টি অংশে 6 ওভারের খেলায় ছেলেদের 6টি ও মেয়েদের 6টি, মোট 12টি দল অংশ নেয়। প্রতি দলের হয়ে 6 জন ক্রিকেটার মাঠে প্রমাণের মিশনে নিজেদের তুলে ধরেন। স্কুল পর্যায়ের ক্রিকেটাররা লিগ ভিত্তিক এই ক্রিকেট উৎসবে অংশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। খুবই কঠিন, কিন্তু যারা পারে তাদের কাছে না, আমার খুবই ভালো লাগছে। এখান থেকে আমি যে স্কিলসগুলো শিখবো, এটা আমার ভবিষ্যতে আমার হেল্প করবে। একই সময় মাঠের আরেক পাশে চলে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পেসার ও স্পিনার হান্ট। বিসিবি বলছে ক্রিকেটকে সারা দেশে ছড়িয়ে দিতে এই আয়োজন। তারই অংশ হিসেবে রাজশাহীতে বয়সভিত্তিক প্রিমিয়ার লিগ, বিপিএল, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খেলা বেশি বেশি অনুষ্ঠিত করা নিয়ে আশাবাদী নতুন সভাপতি। পুরো গ্রেটার রাজশাহী রিজনের মধ্যে আমরা প্রিমিয়ার লিগ চালু করব। আমরা এখানে ক্রিকেট অ্যাক্টিভিটি আরও বাড়াবো, এখানে ট্রেনিং অ্যান্ড কোচিং প্রোগ্রাম, আম্পায়ারিং প্রোগ্রাম আরও বেশি বেশি করে বাড়াবো। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলোর ছবির প্রদর্শনী ও সেই ছবি আঁকার জন্য হয়েছে প্রতিযোগিতা। রাজশাহী পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের, ইসরায়েলে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা। শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর চায় যুক্তরাষ্ট্র, ফখরুল মার্কিন প্রতিনিধি সাক্ষাৎ, অংশগ্রহণমূলক ভোটের আশা। জাপানের জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত। এবং সংস্কারে অনেক বিষয়ে একমত হতে পারেনি দলগুলো, ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। একজন স্বৈরাচারী হয়েছেন বলেই প্রধানমন্ত্রীর হাত পা বেঁধে দেওয়া ঠিক নয় বললেন সালাউদ্দিন। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।